ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের 16.1 শিখব। তো সবাই ধৈর্য সহকারে ক্লাসটি দেখো। প্রথমে এই অধ্যায় শিখতে হলে কিছু বেসিক দরকার। তো দেখো, আমরা ছোটোবেলা থেকে অনেকগুলো সূত্র শিখছি। যেমন ত্রিভুজের, যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এবিসি, তাহলে তার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আসলে এটা কি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? আসলে তেমন না। আসলে এটা যে কোনো ধরনের ত্রিভুজই হোক না কেন, সব ত্রিভুজের জন্যই এই সূত্র তুমি অ্যাপ্লিকেবল করতে পারবা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ আমরা যে ধরনের ত্রিভুজ হোক না কেন, সেই ত্রিভুজটা যদি আমরা ভূমি এবং উচ্চতা জানতে পারি, তাহলেই কি আমি ওর ক্ষেত্রফল বের করতে পারবো। কোন সূত্র দিয়েও? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। এই কারণেই দেখো শুরুতেই লেখা আছে যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য, অর্থাৎ এটা যে ধরনের ত্রিভুজই হোক না কেন এই সূত্র প্রযোজ্য হবে। যেমন এইখানে দেখো পাশে লেখা আছে এবিসি একটা ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজের এখানে দেখো আমি উচ্চতা জানি এ আর ডি, তাহলে এডি যদি জানি এবং আমি যদি ভূমি জানি বিসি, তাহলেই আমি ক্ষেত্রফল বের করতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। আবার 2 নম্বর সূত্র দেখো, ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজটা বের করতে পারবো হাফ এবি সাইন থিটা দিয়ে। যেমন দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ, তো এখানে এবি বাহু দেওয়া আছে এবং বিসি বাহু দেওয়া আছে। তাহলে দেখো এবি আর বিসি বাহু, এই দুইটা বাহু মিলে একটা কোণ তৈরি হয়েছে থিটা। তাহলে অবশ্যই এই থিটাই দেওয়া থাকতে হবে। কিন্তু তোমার যদি এখানে এবির বাহুর মান দেওয়া আছে, বিসি বাহুর মান দেওয়া আছে, কিন্তু তোমার দেওয়া হইলো এইটা হচ্ছে থিটা, তাহলে কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না। আশা করি বুঝাইতে পেরেছি। যে বিষয়টা হচ্ছে, আমার যে দুইটা বাহু আমার দেয়া থাকবে, সেই দুইটা বাহু মিলে যে কোণ তৈরি হবে, সেই কোণের মান দেয়া থাকতে হবে, তাহলেই আমি ওর ক্ষেত্রফল বের করতে পারবো। এবং সেই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এ আর বি বলতে বোঝানো হয়েছে এই বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। তো দেখো এখানে ত্রিভুজের 3 বাহু দেয়া আছে। যদি একটা ত্রিভুজের 3 বাহুই দেয়া থাকে, তাহলে আমরা প্রথমে এর পরিসীমা বের করব। তাহলে পরিসীমা কি? 3 বাহুর যোগফল। একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। একটা চতুর্ভুজের পরিসীমা মানে কি? 4 বাহুর যোগফল। তাহলে এবিসি ত্রিভুজের আমরা 3 বাহু ধরো জানি, এবি বাহু হচ্ছে এ, বিসি বাহু বি, এসি বাহু সি। তাহলে 3 বাহুর যোগফলই হচ্ছে এর পরিসীমা। এই জন্য ত্রিভুজ এবিসির পরিসীমা এ প্লাস বি প্লাস সি। এবং পরিসীমাটা যদি 2 দিয়ে ভাগ করো, তাহলেই পাওয়া যাবে অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। সেই অর্ধ পরিসীমাকে ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য লেখা হয়েছে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এস বলতে বোঝানো হয়েছে অর্ধ পরিসীমা, আর এ বি সি দ্বারা বোঝা হয়েছে এই 3 বাহুর দৈর্ঘ্য। এখানে এ বলতে বোঝানো হয়েছে এ বাহুর দৈর্ঘ্য, এবং বি বলতে বোঝানো হয়েছে বিসি বাহুর দৈর্ঘ্য, এবং সি বোঝানো হয়েছে এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে প্রথম 3টে সূত্র শিখলাম ত্রিভুজের, একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আরেকটা হচ্ছে হাফ এবি সাইন থিটা, আরটা শিখলাম অর্ধ পরিসীমার মাধ্যমে 3 বাহু দেওয়া থাকলে। তাহলে এই যে 3টে সূত্র, এটা যে ধরনের ত্রিভুজই হোক না কেন আমরা অ্যাপ্লাই করতে পারবো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে। তো এরপরে দেখো সমবাহু ত্রিভুজ। তো একটা সমবাহু ত্রিভুজ দেয়া আছে কি এ বি সি, সমবাহু বলতে যার প্রত্যেক বাহুই সেম। তাহলে এক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ, তার মানে এ বি, বিসি এবং এসি এই 3টে বাহু সেম, এই জন্য প্রত্যেকটার বাহু দৈর্ঘ্য এ বিসি। আর একটা বৈশিষ্ট্য আছে, এটা জেনে রাখো, সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের তিন কোণ, যে কোনো ত্রিভুজেরই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। কিন্তু সমবাহু ত্রিভুজের যে কোণ, এগুলো যদি দেয়া নাও থাকে, তাহলে এটা মুখস্থ, আমরা এই জিনিসটা আমাদের জানা মান যে সমবাহু ত্রিভুজ হইলেই প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হবে। এবং দেখো প্রত্যেকটা কোণ যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার জন্য ডেডিকেটেড একটা আলাদা সূত্র আছে। সূত্রটা হচ্ছে √3/4 এ স্কয়ার, অর্থাৎ √3/4 এ স্কয়ার। এ স্কয়ার বলতে বোঝানো হয়েছে এক বাহুর দৈর্ঘ্য। এখন এই সূত্র আসলে আসলো কোথা থেকে দেখো, তো সেটাও একটু প্রেক্ষাপট আলোচনা করি।
ধরো এই যে ত্রিভুজটা এবিসি, এখন এই ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল তো এভাবেও বের করতে পারি, হাফ এবি সাইন থিটা, কারণ আমরা কিছু আগেই শিখছি যে কোনো ত্রিভুজের জন্য ওই তিনটা সূত্র অ্যাপ্লিকেবল। তো সেক্ষেত্রে এই ত্রিভুজের জন্য হাফ এবি সাইন থিটা সূত্র অ্যাপ্লিকেবল হবে। ধরো আমি প্রত্যেকটা বাহুর মানই জানি, তাহলে আমি যে কোনো একটা কোণ ধরলাম, ধরো এই কোণটাই আমি ধরলাম সাইন 60 ডিগ্রি, তাহলে সূত্রটা হবে কি হাফ এ বি, এ আর বি বলতে বোঝানো হয়েছে এই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল। তাহলে এ বি বাহু কত এ, এবং বিসি বাহু এক্ষেত্রে এ, তাহলে এই কারণেই কিন্তু এ স্কোয়ার আসে। আর এখানে সাইন 3 ডিগ্রি মান কত √3/2। তাহলে এখন তুমি সব কিছু গুণ করো, তাহলে ফাইনাল সূত্র পাবা কি √3/4 এ স্কোয়ার। তাহলে এই সূত্রটা কিন্তু আসলে এইভাবে আসছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে জানব। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু সমান। তো এই ত্রিভুজ এবিসি এর দেখো এবি এবং এই এসি দুই বাহু সমান, এই কারণে এবি এর দৈর্ঘ্য ধরছি এ, এসি এর দৈর্ঘ্য এ, এবং ভূমি ধরলাম বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি b/4 √4a² মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এখানে এই যে এইটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং বি হচ্ছে ভূমি। এই সূত্র সবাই মুখস্থ করবে। এরপরে আমরা 16.1 বইয়ের অঙ্কগুলো করা শুরু করি। তো দেখো প্রথম ম্যাথটা বলা হয়েছে যে এটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এর অপর বাহুদ্বয়ের একটি অপরটি 3/4 অংশ বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা, এই ক্ষেত্রে সবসময় একটা বিষয় খেয়াল রাখবা যে কোন বাহুকে আমার ধরতে হবে, এই বিষয়টা অনেকেই বোঝে না। তো এই বিষয়টা হচ্ছে তুমি আগে খেয়াল করবা, প্রশ্ন ভালো করে পড়বা যে কোন বাহুর উপরে নির্ভরশীল। ধরো এখানে বলা হয়েছে যে অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির এত অংশ, তার মানে কি একটা বাহু আর একটার উপরে নির্ভর করে। তাহলে আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। তাহলে এই ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25, তাহলে এই যে এসি = 25 লেখা যায় প্রশ্ন অনুযায়ী। এবং আমরা যে কোনো একটা বাহুকে আমরা এক্স ধরতে পারি, সেটা তুমি এবিকেও ধরতে পারো, বিসিকেও ধরতে পারো, কারণ বলছে অপর যে কোনো একটা বাহু আর একটার উপরে নির্ভরশীল। তার এক্ষেত্রে যেহেতু আইডেন্টিফাই একদম এক্স্যাক্টলি বললে দেয় না যে কোনটার উপরে নির্ভরশীল, তাহলে আমরা যে কোনোটারে আমরা এই ধরতে পারি। তাহলে ধরলাম আমি এবি বাহুর মান এক্স মিটার, এবং বিসি বাহু তাহলে কি হবে, বলছে একটি বাহু আরেকটি বাহুর 3/4 অংশ, তাহলে কি হবে এক্স এর 3/4 অংশ, অর্থাৎ 3x/4 মিটার, এবং অতিভুজ দেওয়া আছে 25। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই পিথাগোরাসের সূত্র কি হবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা সেই সূত্রই অ্যাপ্লাই করছি। দেখো এবি এখানে লম্ব আর বিসি এখানে ভূমি, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কি হবে এসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার। তাহলে মান বসাও, এবি এর আমরা মান ধরছি এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস বিসি এর মান ধরছি 3x/4, তাহলে এইটার স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার। তাহলে এইটারে আমরা সলভ করলে আমরা এক্স এর ভ্যালু পাবো এক্স্যাক্টলি। তো কীভাবে করছি, প্রথমে দেখো 3x/4 এটার স্কোয়ার আছে, তাহলে এটার তুমি স্কোয়ার দাও, তাহলে কী হবে 9x² / 16, 25-এর স্কোয়ার দিলে হবে 625। এরপরে তুমি লসাগু করা যায় এই অঙ্ক এখান থেকে। তো আমরা যদি চাই লসাগু না করতে, তাহলেও এটা হবে কিভাবে, দেখো তুমি সবসময় খেয়াল রাখবা যে ভগ্নাংশে কত আছে, ভগ্নাংশ হচ্ছে 16, এছাড়া তার কোনো ভগ্নাংশ নাই, সবগুলি হচ্ছে ফ্ল্যাট। তাহলে এই যে 16 আছে নিচে, উভয় পক্ষকে যদি তুমি 16 দ্বারা গুণ করো, তাহলে যে রেজাল্ট পাবা আর লসাগু করার পরও ওই সেম রেজাল্টই পাবা। তো এই কারণে আমরা লসাগু যদি নাও করি, তাহলে এই সিস্টেমে করলে আমাদের লসাগু করার কোনো প্রয়োজন পড়ে না। তো দেখো আমি উভয় পক্ষকে 16 দ্বারা গুণ করলাম, তাহলে 16x² প্লাস 9x² ইকুয়াল টু এটার সাথে এটা 16 গুণ করো, তাহলে এটা আসে। তাহলে 16 আর 9 যদি আমরা যোগ করি, তাহলে কি হয় 25x² ইকুয়াল টু এত। এরপরে x², তাহলে গুণ আকারে আছে 25, 25 ভাগ আকারে নিয়ে যাও, 25 দিয়ে এটারে কাটাকাটি গেলে 25, কারণ আমরা জানি 25² হিসেবে 625, তাহলে 25 দিয়ে এটারে কাটাকাটি গেলে হয়তো 25, 25 আর 16 গুণ করলে হয়
400 এবং এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারটাকে তুমি ওই পাশে যদি উভয় পক্ষকে বর্গমূল করো তাহলে এক্স স্কোয়ার উঠে যায়, তাহলে কি হবে 400 এর রুট অর্থাৎ 20। তাহলে এক্স এর মান আমি পাওয়া মানে আমি এবি বাহুর দৈর্ঘ্য পাইলাম 20 মিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য কী হবে 3x/4, তাহলে এক্সের জায়গায় তুমি 20 বসাই দাও, তাহলে কাটাকাটি করলে পাওয়া যায় 15 মিটার। আচ্ছা, এরপরে এই ম্যাটটাই দেখো, এই ম্যাটটা আমরা এই যে 3x/4 ধরছি, কিন্তু আমরা চাইলে যে কোনো একটা বাহুকে দেখো আমরা এবি বাহুকে 4x ধরছি, এর আগে কিন্তু আমরা সেই ম্যাথই এক্স ধরে করছিলাম। আসলে এক্ষেত্রে আমরা 4x কেন ধরলাম, অর্থাৎ এর আগের অঙ্কটা দেখো আমরা যে সমীকরণ ডেভেলপ করছিলাম পিথাগোরাসের, এখানে কিন্তু ভগ্নাংশ চলে আসছিল। যদিও এটার ক্যালকুলেশন সহজ, কিন্তু এভাবে যদি একাধিক অনেকগুলো শর্ত দেয়া থাকে, অনেকগুলো ভগ্নাংশ আকারে থাকে, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা করতে একটু জটিলতা সৃষ্টি হয়, অনেকেই ম্যাথ শেষ পর্যন্ত মিলাইতে পারো না। তো এই কারণে আমরা একটা শর্টকাট অবলম্বন করতে পারি। কি অবলম্বন? তুমি প্রথমে দেখবা কোন বাহুর উপরে নির্ভরশীল, তাহলে যে বাহুর উপরে আরেকটা বাহু নির্ভরশীল, তাহলে সেই ক্ষেত্রে এই বাহুটাকে তুমি ভগ্নাংশ যে আছে সেই ভগ্নাংশের নিচে কত আছে 4, তাহলে আমি যেটাকে ধরবো সেইটার সাথে আমরা তো সবসময় ধরি এক্স, তাহলে আমি নিচে যা থাকবে ভগ্নাংশ ওইটার সাথে এক্স গুণ করে দেবো, তাহলে কি হয় 4x। এই কারণে আমি এবিরে ধরলাম কত 4x, তাহলে বিসি কী হবে এই 4x এর 3/4 অংশ কাটাকাটি গেলে কী হয় 3x, আর অতিভুজ 25 দেওয়া আছে, তাহলে দেখো পিথাগোরাসের সূত্রটা কী হবে এবির মান 4x² প্লাস 3x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25 এর স্কোয়ার, তাহলে দেখো কোনো ভগ্নাংশই আসলে থাকে না। তাহলে এইভাবে যদি করো তাহলে দেখবা যে আমাদের ভগ্নাংশ আসবে না, তাহলে এই ম্যাথটা আমাদের করতে একটু ইজি হবে। তো আমরা দেখো এটার স্কোয়ার করলে এটা হয়, তারপর বাকিটা আগের মতোই ক্যালকুলেশন হলো, তারপর এক্স এর মান বের করলাম, এক্স এর মান বসাই দেওয়ার পরে এবির মান এবং বিসির মান বের করলাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে পরের ম্যাথে যাই। তো দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরে বলা আছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। একটু আমি ব্যাখ্যা করি বিষয়টা। মনে করো এইটাই একটা দেয়াল, এখন এই দেয়ালের সাথে যদি খাড়াভাবেই একটা মই থাকে, তাহলে মইটাও তো এই সোজা এইটার সাথেই তো এরকম লেগে থাকতে হবে, ঠিক কিনা? তাহলে এইভাবে যদি লেগে থাকে, তাহলে এই যে লেগে রইলো, তাহলে এই টোটালটাই তো তাহলে কি 20, অর্থাৎ এইখানে এই দেয়ালের সাথেই প্রথমে খাড়াভাবে আছে, তাহলে এইটাই যে মই, এই যে বিডি, তাহলে এইটার পুরো দূরত্ব কত 20 মিটার। এবং পরে বলছে কি মইটি গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসে। অর্থাৎ এটা আমি তোমাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য একটা চিত্র আঁকি। ধরো এইটা হচ্ছে দেয়াল সাপোজ, আর মনে করো আরেকটা আমি নিলাম, ধরো আমি এটা মই নিলাম, এটার কালারটা পরিবর্তন করি। তা সাপোজ মনে করো এই যে সাদা অংশ এটা হচ্ছে একটা দেয়াল, আর এই যে হলুদ অংশটা এটা হচ্ছে একটা আমাদের মই। এখন যদি দেয়ালের সাথে সোজাভাবে থাকে খাড়াভাবে, তাহলে তো এটা আসলে এই যে লেগে থাকবে, তাহলে ওই দেয়ালের যে উচ্চতা আর এই মইয়ের উচ্চতা একদম সেম হবে। বা ধরলাম এই পর্যন্তই আমার আছে, তাহলে আমার তো আর বেশি উচ্চতা নেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে এইটাই হচ্ছে 20, এই জন্যই কিন্তু এটা কিন্তু 20 লিখছি। এখন এই দেয়ালটাকে তুমি খাড়াভাবে রাখছো, এখন যদি এটারে তুমি হেলানোভাবে রাখো, তাহলে কি এটা একটু এরকম বাঁকাভাবে রাখতে হবে না? আরেকটা বিষয় চিন্তা করো, একটু যদি বাঁকাভাবে রাখো তাহলে দেখছো একই উচ্চতা, দেখছো এই যে নিচে কিন্তু আমি পয়েন্ট মিলিয়ে দিয়েছি, তাহলে দেখো এই যে একই উচ্চতা, কিন্তু এবার যদি আরও একটু হেলানোভাবে রাখো তাহলে তোমার কি আরও পিছিয়ে দিতে হবে। দেখো এই পিছাইলাম, তাহলে পিছাইলে দেখো আমার কিন্তু প্রথমেই এটা তো খারাপভাবে ছিল, তাই খারাপভাবে যখন ছিল তখন তো এটা বেশি ছিল উচ্চতা, কিন্তু যখন আমি নিচে হেলানোভাবে রাখলাম তখন কিন্তু আসলে মই তো বেশি রয়ে গেছে, মই কি আর কমছে? কমে নাই। কিন্তু এই দেয়ালের উচ্চতা কিন্তু আমাদের এখানে বলছে যে মইটি গোড়া দেয়াল থেকে এই যে মইটির গোড়া, তাহলে দেয়াল থেকে কত দূরে সরাইছে, অর্থাৎ এই যে এইটা হচ্ছে এক্স পরিমাণ, এটাই আমাদের বের করতে হবে যে
যে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে বা নিচে নামবে। তাহলে মইটা যদি গোড়া থেকে সরা তাহলে ডিফল্টভাবেই তো নিচে নামবে, তাহলে কতটুকু নিচে নামছে সেটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে 4 মিটার নিচে নামছে। তাহলে এইটা হচ্ছে 4, তাহলে টোটাল ছিল কত 20, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে থাকে কত 16, তার মানে আমার এবি হচ্ছে যে 16 আর আমাদের এসি হচ্ছে 20। এসি কেন 20? কারণ তো মই তো আর কমই নাই, মই তো আগের মতোই থাকছে, এই হচ্ছে বিষয়। এরপর দেখো একটু এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করলেই দেখো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে আমাদের ভূমি জানতে হবে, তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলেই এনাফ। তাহলে আমাদের উদ্দেশ্য বিসির মান বের করা। তাহলে আমরা লিখি পিথাগোরাসের সূত্র অনুযায়ী এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। তাহলে আমরা উদ্দেশ্য যেহেতু বিসির মান বের করা, তাহলে বিসি ইকুয়াল টু এই এবি ওই পাশে পাঠিয়ে দিলে বিয়োগ হবে এবং মানগুলো বসায় দাও। এসির মান 20 স্কয়ার, এবির মান 16 স্কয়ার আর বিসির মান আমরা বের করবো। এটা আগে স্কয়ার করো, 400 দিয়ে 256 গেলে থাকে 144 এবং স্কয়ার যেহেতু আছে তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আর বর্গমূল করলে অর্থাৎ রুট করলে 144 হয় রুট ওভার, তাহলে বিসির মান 12। তো এটাই আমাদের বলছে মইটি গোড়া দেয়া থেকে কত দূরে সরাতে হবে, তাহলে 12 মিটার সরাতে হবে। এটি হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এটারে তোমরা এইভাবে সলভ করবে। তো পরের ম্যাথটা যাই। তো দেখো 3 নম্বরের প্রশ্নে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। প্রথমেই আমাদের এই প্রশ্ন সলভ করতে হলে আমাদের জানতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। সেটা হচ্ছে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেখানে এই বি হচ্ছে ভূমি আর এ হচ্ছে সমান সমান বাহু। তো এখানে কিন্তু দেখো সমান সমান বাহু দেয়া নেই আর ভূমিও দেয়া নেই, তাহলে এক্স্যাক্টলি কী দেয়া আছে এর পরিসীমা। তাহলে একটা বিষয় দেখো এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, তাহলে এখানে কি ভূমির উপরে নির্ভর করে। তাহলে এবার কিন্তু আমরা সেই টেকনিকে আমরা ব্যাখ্যা করব। টেকনিকটা কি, আমরা কিন্তু সবসময় ধরি কি এক্স ধরি ভূমি, তাহলে এবার আমরা এক্স ধরলাম না, কারণ কি এখানে ভগ্নাংশ আছে। আমাদের ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা কি করছি, যে বাহু প্রথমেই দেখবা যে কোন বাহুর উপরে আরেকটা বাহু নির্ভর করে। তো এখানে বলা হয়েছে সমান সমান বাহু ভূমির উপরে নির্ভর করে, তাহলে ভূমিটাকে আমার ফার্স্টলি ধরতে হবে। তাহলে যেহেতু ভূমিটাকে আমরা ধরবো, আমরা সবসময় সচরাচর কী করি ভূমিকে এক্স ধরি, না আমি এখানে 6x ধরছি, কারণ কি এখানে একটা ভগ্নাংশ আছে 5/6, তাহলে নিচে যা থাকবে ওইটাই আমরা ধরবো। তাহলে নিচে কত আছে 6, তাহলে 6x ধরবো ভূমিকে। তাহলে ভূমি যদি 6x হয় তাহলে সমান সমান বাহু কী হবে ওই 6x এর 5/6 অংশ। তাহলে দেখো এর বলতে বোঝায়, এর যদি থাকে এটা গুণাকারেই বোঝায় আসে, তাহলে এই 6 আর এই 6 কাটাকাটি, তাহলে থাকে কত 5x। এরপরে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল। তাহলে আমরা তো সমান সমান বাহু জানা মানে কি এই 2 বাহু জানা, তাহলে এই যে 3টে বাহু আমরা পাই গেলাম, তাহলে এই প্রশ্ন মতে আমরা লিখতেই পারি যে এই 3 বাহুর যোগফল ইকুয়াল টু 16। দেখো এই যে 6x এবং এই 5x দুইবার লিখছি, কারণ দুইটা বাহুই কিন্তু সেম, এই জন্য 5x প্লাস 5x, তাহলে এই 3 বাহুর যোগফল হয়ে গেল, তাহলে এইটা ইকুয়াল টু 16। তাহলে এটা পুরোপুরি যোগ করো, যোগ করলে কি কত হয় 16x ইকুয়াল টু 16। তাহলে গুণাকার আছে ভাগ হয়ে যায়, তাহলে ভাগ হইলে 1 থাকে। তাহলে ভূমি কত 6 মিটার এবং সমান সমান বাহু কত 5x, তাহলে 5 এর সাথে তুমি x গুণ করো মানে 1 গুণ করো, তাহলে কত হয় 5। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা প্রত্যেকটার মান জানি, মান বসাই দাও। b এর মান 6, a এর মান 5, 6 b এর মান 6, তাহলে এটা স্কয়ার আছে 5 5 25, 25 এর সাথে 4 গুণ করলে হয় 4 25 100, 6 এর উপরে স্কয়ার দিলে হয় 36, তাহলে 100 দিয়ে 36 গেলে থাকে 34 সরি 64 আর রুট 64 মান হচ্ছে 8, তাহলে কাটাকাটি গেলে আমাদের থাকে 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো পরের ম্যাথটা একটু ভালো করে পড়ো সবাই। পরের ম্যাথটা বলা আছে এটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার
27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। তাহলে একটা বিষয়ে খেয়াল করো, পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। তাহলে এখানে যদি আমার 3 বাহুর যোগফল আমরা জানি, তাহলে এবং আমরা 2 বাহু জানি, তাহলে আমরা যদি ওই পুরো 3 বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা থেকে যদি ওই 2 বাহু বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় বাহু কিন্তু পাওয়া যায়। তাহলে সেটাই করছি। দেখো দেয়া আছে পরিসীমা 84 সেন্টিমিটার, 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 এবং 27। তাহলে তৃতীয় বাহু কী হবে, এই 84 থেকে মানে 3 বাহুর যোগফলই মানে পরিসীমা, তাই সেই পরিসীমা থেকে 25 আর 27 বাদ দিয়ে দিলেই অর্থাৎ বিয়োগ করে দিলেই আমাদের থাকে কত, 32। তাহলে সেই 32টা হচ্ছে আমাদের তৃতীয় বাহু। তাহলে আমি দেখো এইবার কিন্তু এই ত্রিভুজের 3 বাহুই আমরা জানি এবং আমরা প্রথমেই শুরুতেই শিখছিলাম যে 3 বাহু যদি দেয়া থাকে একটা ত্রিভুজে, তার জন্য তার ক্ষেত্রফল অর্ধপরিসীমার মাধ্যমে বের করতে হয়। তাহলে অর্ধপরিসীমা কীভাবে বের হবে, পরিসীমাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে অর্ধসীমা পাওয়া যাবে এবং অর্ধসীমাকে স্মল এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অর্ধপরিসীমা এস ইকুয়াল টু 84 ডিভাইড বাই 2, তাহলে কত হইল 42 সেন্টিমিটার। তাহলে সূত্রটা কী হবে, এর সূত্র হবে এইটা, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এক্ষেত্রে এস হচ্ছে কি অর্ধপরিসীমা আর এ বি সি এগুলো হচ্ছে 3টে বাহু। তাহলে দেখো আমরা 42 লিখলাম, 42 থেকে 25 একবার বিয়োগ করছি মানে এক বাহু, আবার 27 বিয়োগ করছি এই দ্বিতীয় বাহু, এরপরে তৃতীয় বাহু হচ্ছে 32 বিয়োগ করছি, তাহলে 3 বাহু যোগ করছি। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। এরপর কি, এই যে 42 থেকে 25 বিয়োগ করলে 27, 42 থেকে 27 বিয়োগ করলে 15, 42 থেকে 32 বিয়োগ করলে 10 এবং এগুলো প্রত্যেকটা গুণাকারে আছে, গুণ দিয়ে দিলাম, ক্যালকুলেটারে একবারে গুণ করলাম, তাহলে এটা রুট করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেলাম। তো আমরা পরের অঙ্ক দেখি। তো দেখো পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভিভিআই পরীক্ষা আসার মতো। তো দেখো 5 নম্বর ম্যাথটা বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর। আচ্ছা, যেহেতু এখানে ক্ষেত্রফলের কথা বলা আছে, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 এ স্কয়ার। এখানে এ বলতে কি বুঝিয়েছে, এক বাহুর দৈর্ঘ্য, কারণ সমবাহু ত্রিভুজের 3 বাহুই সমান, তাহলে এক বাহুর জন্য দৈর্ঘ্য জানলেই হয়। তাহলে এখানে দেখো আমরা কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, এই কারণে আমরা শুরুতেই ধরে নিব যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার। তুমি চাইলে এ মিটারও ধরে নিতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এই এক বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এই অনুযায়ী তার ক্ষেত্রফল কী হবে, √3/4 এক্স স্কয়ার বর্গমিটার। এখন বলা আছে 2 মিটার যদি বাড়াও তাহলে ক্ষেত্রফলও বাইরে যায়। তাহলে 2 মিটার যদি আমি বাড়াই তাহলে দৈর্ঘ্যটা কী হবে, আগে ছিল দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে এখন কী হবে x+2 মিটার। তাহলে এই অনুযায়ী নতুন ক্ষেত্রফল কী হবে, √3/4 এই যে x+2 এর হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি না, যেহেতু এটা আমার বড়, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের বড়, তাহলে বড়টা থেকে যদি আমরা আগের ক্ষেত্রফল তাহলে ছোট, তাই বড় ক্ষেত্রফল থেকে যদি আগের ক্ষেত্রফল ছোট, তাহলে সেটা যদি বিয়োগ করি তাহলে কতটুকু বেশি সেটা পাওয়া যাবে, সেটাই কিন্তু প্রশ্ন বলা আছে যে 2 মিটার যদি বাড়াও তাহলে ক্ষেত্রফলও বাইরে যাবে। ক্ষেত্রফল কতটুকু বাড়ে, 6√3 বাড়ে। তাহলে সেই 6√3 তুমি কীভাবে পাবা, বড় ক্ষেত্রফল দিয়া যদি আগের ক্ষেত্রফল ছোট, সেই ছোটটা বিয়োগ করো, তাহলেই তো আমার বিয়োগফলটা পাওয়া যায় যে কতটুকু বেশি। যেমন আমি আরও সহজ করে বুঝিয়ে দিই, ধরো একটা বাহুর দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য আছে যে 8 সেন্টিমিটার। এখন এই বাহু কত সেন্টিমিটার বেশি আগেরটার চেয়ে, তাহলে তুমি এই 8 থেকে 6 বিয়োগ করবা অবশ্যই, তাহলেই তুমি পাবা যে 2 সেন্টিমিটার বড়। তাহলে ঠিক এটাও এইভাবেই ঘটছে যে আমার নতুন ক্ষেত্রফল যেহেতু আমি বাহু বাড়াইছি, তাহলে ক্ষেত্রফলটাও একটু বাড়ছে, তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে বেশি আর এই আগের ক্ষেত্রফলটা হচ্ছে একটু কম। তাহলে বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ থাও, তাহলে যা থাকবে ওইটাই তো আমার কতটুকু বেশি সেটা পাওয়া যাবে, সেইটাই আমার সরাসরি বলা আছে। এই জন্যই আমি লিখতে পারছি প্রশ্ন মতে এই নতুন ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল ইকুয়াল টু 6√3। এইটাই সবচেয়ে বোঝা দরকার এই ম্যাথের জন্য এটি হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। তো আমরা এই সমীকরণ যদি ডেভেলপ করতে পারি তাহলে আসলে ম্যাথটা করা অনেক সহজ। এবারে দেখো
এই একটা পদ, এই একটা পদ, এই পদে দেখো √3/4 আছে, আবার এই পদেও কি √3/4 আছে, তাহলে আমরা উভয় পদ থেকে √3/4 কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি হয়, কমন নিলে হয় এই পাশ থেকে যদি কমন নাও তাহলে কিন্তু আমার এইটুক থাকে, তাহলে সেটা লিখছি x+2 এর হোল স্কোয়ার। তারপর কি আছে মাইনাস, তাহলে মাইনাস দিলাম। এরপর যদি তুমি কমন নাও তাহলে √3/4 বাদ গেলে থাকে কি x², তাহলে এই যে -x² ইকুয়াল টু 6√3। এরপর কি করবা, এই যে √3/4 এটাও একটা সংখ্যা, ডান পাশে যেটা লেখা আছে এটাও একটা সংখ্যা, তাহলে এক জাতীয় জিনিস আমরা এক সাইডে নিয়ে গেলেই আমাদের ভালো হয় ম্যাথটা। তাহলে আমরা কি করব, এই √3/4 এটা আছে ভগ্নাংশ, ভগ্নাংশ যদি অপর পাশে নিয়ে যাওয়া হয় তাহলে সেই ভগ্নাংশটা উল্টে যায় এবং সেটা গুণ আকারে লিখবা। তাহলে 6√3 গুণ কী হবে 4/√3। তারপর দেখো √3 কাটা গেল, তারপর 4 ছক 24 থাকে এবং বাম পাশে কি হয়, বাম পাশে দেখো x+2 এর হোল স্কোয়ার। অনেকেই কী করে, আমি দেখছি পড়াইতে গিয়ে অনেক স্টুডেন্টই x+2 এর হোল স্কোয়ার আছে, তারা হোল স্কোয়ার সূত্র প্রয়োগ না করে লেখে x² + 4। এটা কেন করো, এটা খেয়াল রাখতে হবে আমাদের, খুব ভালোভাবে ম্যাথ করার আগে খেয়াল রাখতে হবে যে আমরা আসলে এক্স্যাক্টলি কী করতেছি, তো এইটা খুব সাবধান থাকবে। তাহলে এখানে আসলে x+2 এর হোল স্কোয়ার আছে। আচ্ছা দেখো, এরপরে আমরা x+2 এর হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম, তাহলে কি হবে x² + 2ab + b²। তাহলে এই যে x² মানে a² + 2ab, a বলতে x আর b বলতে 2 প্লাস b² মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে হয় কত 4, একবারে লিখে দিলাম। আর এখানে কিন্তু -x² আগে থেকেই ছিল, এই জন্য আমরা এখানে এই যে লিখে দিয়েছি -x²। তাহলে দেখো এইখানে x² মাইনাস আর এখানে প্লাস, তাহলে এইটা এইটা কাটা যায়, তাহলে পড়ে থাকে কি 4x + 4 = 24। তাহলে এটাও সংখ্যা এটাও সংখ্যা, তাহলে তুমি 4 এই সাইডে পাঠাই দাও, তাহলে কি হবে মাইনাস হবে, তাহলে কি হবে 24 থেকে 4 বিয়োগ গেলে থাকে কত 20, তাহলে আমি সরাসরি 20 লিখে দিয়েছি। তারপর 4 আছে গুণ আকারে, ওই পাশে গেলে হবে ভাগ আকারে, তাহলে 20/4, তাহলে 4×5 = 20, তাহলে এটা রেজাল্ট হইল কত x। তাহলে আমাদের কি ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে 5 মিটার। তাহলে আমাদের রেজাল্ট এইটাই, আমাদের বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এরপর যদি তোমার বলে যে ক্ষেত্রফল বের করো, নতুন ক্ষেত্রফল বা পুরান, সেটাও বলতে পারে। তারপর তো আমাদের এটুক চাইছে, তো আমরা এটুকুই করলাম। তো আমরা পরের স্লাইডে যাই। 6 নম্বর ম্যাথটা কি বলছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করো। তাহলে এই যে এগুলো পড়ার সাথে সাথে আমাদের বুঝতে হবে যে আসলে কোন সূত্র প্রয়োগ হবে, কারণ আমরা কিন্তু জানি যে একটা ত্রিভুজের দুই বাহু যদি দেয়া থাকে এবং সেই দুই বাহু মিললে যদি একটা কোণ তৈরি হয়, তাহলে তার ক্ষেত্রফল কি হবে হাফ ab sin থিটা। এখানে দেখো সেই দুই বাহুই দেয়া আছে, একটা দেয়া আছে ab 26, আরটা দেয়া আছে bc 28, এবং তার মধ্যবর্তী কোণ কত হবে ধরলাম থিটা, এবং এই বাহুর ক্ষেত্রফল কী হবে হাফ ab sin থিটা, সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই একবারই লিখতে পারি প্রশ্ন মতে হাফ ab ইন্টু বিসি ইন্টু সাইন থিটা = 182, কারণ এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে এইটাই কার সমান হবে, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে 182, তাহলে তার সমান হবে। তাহলে আমরা এই সমীকরণটা ডেভেলপ করতে পারি। এরপরে দেখো আমরা মান বসাইলাম, এবির মান 26, বিসির মান 28, আর সাইন থিটার মান জানি না, ওইটা আমরা বের করবো থিটার মান। তো এখানে দেখো এই 2 আর 26-এর মধ্যে আমরা একটু কাটাকাটি করছি, 2 × 2 13 দুগুণে 26, তাহলে 13 থাকে 28 থাকে, তাহলে এই 13 আর 28 লিখলাম। তারপর সাইন থিটা = 182। এবারে এই 13 আর 28 কি গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ আকারে হবে, তো ভাগ আকারে নিচে গেছে। এবার এটা কাটাকাটি করলে আমাদের থাকে হাফ।
তো দেখো আমাদের এখানে আমরা কাটাকাটি করছি, দেখো এখানে তুমি সরাসরি ক্যালকুলেটরে করতে পারো অথবা এভাবে করতে পারো। দেখো 182 ভাগ 28, এটা সরাসরি যায় না, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি হয়েছে, 13 দিয়ে দেখো যায় এখানে 182 ভাগ 13 ইকুয়াল টু, হ্যাঁ সরাসরি যায় 14, তাহলে এইটা দিয়ে এইটা কাটাকাটি গেলে হয় 14। আর এখানে 7 দুগুণে 14, তাহলে 7 দিয়ে কাটাকাটি করছি, তাহলে অথবা এইভাবেও কাটাকাটি করো, 14 কে 14, 14 দুগুণে 28, তাহলে 2, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে 2, তাহলে কি হইলো হাফ। তাহলে এখন আমরা কিভাবে করবো, এখন দেখো আমরা কিন্তু জানি সাইন কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রি মান হাফ, তাহলে আমরা এই হাফের পরিবর্তে এটা লিখতেই পারি যে সাইন 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রি মানেই এসে হাফ, তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ গেলে থাকে কত, থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 3 ডিগ্রি, এবং আমাদের প্রশ্নে এটাই বের করতে বলছে। তো পরের ম্যাথে যাই। তো পরের অঙ্কে যাই। তো এখানে বলা আছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে সমান সমান বাহু, তাহলে আমরা ধরতে পারি a ইকুয়াল টু 10 মিটার, এবং ভূমি দেয়া নাই, তাহলে সেই ভূমি ধরলাম b। তাহলে আমার ক্ষেত্রফল দেওয়া আছে 48, তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এইটাই ইকুয়াল টু লিখতে পারি 48। তাহলে আমরা এটা সলভ করি। তো দেখো আমরা মানগুলো বসাই, এখানে বি এর মান আমরা জানি না, তাহলে বি ওইরকমই থাকবে। এরপরে √4 4a স্কয়ার, এর মান 10, তাহলে 10 স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ারের মান জানি না, তাহলে এটা হবে 48। এরপরে এটার ভিতরে কি হবে, b/4 হবে, এটা 10-এর স্কয়ার করলে 100, 100-এর সাথে 4 গুণ করলে হয় 400, তাহলে কি হবে 400 মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 48। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে বি এর মান বের করা, অর্থাৎ ভূমির মান বের করা। তাহলে সেই বি কিন্তু রুটের মধ্যে আছে, এই কারণে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে কি হয়, বি স্কয়ার ডিভাইডেড বাই 16, এবং রুটটা উঠে যায়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর কত হবে 48 স্কয়ার। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ বর্গ করে। তো দেখো এরপরে আমরা কি করতে পারি, এই যে 16 আছে এটা ভাগ আকারে আছে, এটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, গুণ আকারে, তাহলে কি দাঁড়ায়, বি স্কয়ার মাইনাস 400 মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 48-এর স্কয়ার আমরা করি, 48 স্কয়ার ইকুয়াল টু 2304, তার সাথে আবার গুণ হবে 16, তাহলে এটার সাথে গুণ হবে 16, করলে কত হয়, তার বাম পাশে কী হবে, এটার সাথে এটা গুণ করো, তাহলে কী হবে 400 বি স্কয়ার মাইনাস b⁴ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করলে হয় 36864। এরপরে দেখো আমরা সব বাম পাশে নিয়ে আসবো এবং এটার মিডল টার্ম ফরম্যাটে সাজাবো। তাহলে প্রথমে b⁴ লিখলাম, তারপরে 400 বি স্কয়ার, তারপর এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে, তারপর ডান পাশে থাকবে 0। এরপরে কি করব আমরা, দেখো এরপরে আমরা এটা কি মিডল টার্ম ফরম্যাট হয়েছে, এখনও কিন্তু প্রপারভাবে হয়নি, কারণ কি মাইনাস আছে, তাহলে মিডল টার্ম ফরম্যাটে কখনোই প্রথম পদ মাইনাস থাকতে পারবে না। তাহলে আমরা কি করতে পারি, মাইনাস কমন নিতে পারি, কমন নিলে কী হবে b⁴
মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36864 এটি ইকুয়াল টু কত 0। দেখো মাইনাস কমন নিলে প্রত্যেকটা সাইন পরিবর্তন, এটা মাইনাস ছিল প্লাস হবে, প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে। এবার কি করব, উভয় পক্ষ থেকে -1 দ্বারা কি করব, গুণ করব। গুণ করে দিলে আমাদের এই মাইনাসটা চলে যায়, এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। কীভাবে এটা 0 হইল, কারণ উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করে, অথবা তুমি -1 দ্বারা ভাগ করলেও একই কাজ হবে। কারণ তুমি যদি মনে মনে এখানে -1 গুণ করো তাহলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 0-র সাথে -1 গুণ করলে 0ই হয়। এরপরে দেখো এটা মিডল টার্ম। এখন দেখো এত বড় মিডল টার্ম কিন্তু আমরা মুখে মুখে কখনোই করতে পারবো না, এই জন্য আমাদের ক্যালকুলেটরের সাহায্য লাগবে। তো ক্যালকুলেটরে আমরা কিভাবে মিডল টার্ম করবো, যারা পারো না তারা দেখো ভালো করে। প্রথমে মোডে চাপ দিব, তারপর মোডে 5 নম্বরে দেখো লেখা আছে ইকিউএন। ইকুএন দ্বারা বুঝিয়েছি ইকুয়েশন, তাহলে আমরা 5-এ ক্লিক করব। এরপরে বলা আছে দেখো 3 নম্বর সমীকরণের প্যাটার্নটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ। আমাদের এটা যদিও দ্বিঘাত সমীকরণ না, অনেকেই বলবে যে এটা তো মিডল টার্ম ফর্মেটে পড়ে না, কারণ মিডল টার্ম তো আমরা করি এইভাবে, বি স্কোয়ার থাকবে, তারপর -20 বি থাকবে, প্লাস একটা সংখ্যা থাকবে, তারপর ইকুয়াল টু 0। কিন্তু এখানে তো আছে b⁴। আসলে এইভাবে না, তুমি সবসময় খেয়াল রাখবে এইভাবে যে এটার যে মিডল টার্ম ফর্মেটে আছে সেটা তুমি কীভাবে বুঝবা, সেটা বুঝবে এইভাবে যে প্রথম যে পদ থাকবে তার পাওয়ারটা হবে সর্বোচ্চ কত 4, এবং সেই যা পাওয়ার থাকবে তার অর্ধেক পরিমাণ থাকবে দ্বিতীয় পদে। দেখো এখানে 4 আছে, তার অর্ধেক কত 2, তাহলে এখানে দেখো পরের পদই এর পাওয়ার কত আছে 2, এবং পরবর্তীতে একটা সংখ্যা থাকবে, তাহলে এটা মিডল টার্ম ফর্মেট। তাহলে এইটা আমরা কীভাবে বসাবো, কারণ ক্যালকুলেটারে তো b⁴ নাই, তাহলে কীভাবে করব, ওই সেমভাবেই আমরা করবো। এখানে দেখো এখানে 3 নম্বর ইকুয়েশন আছে, এই 3 নম্বরেই আমরা সবসময় ক্লিক করবো। তো 3 নম্বরে দিলাম, তারপর আমাদের দেখো এর মান জানতে চাচ্ছে, তাহলে এর মান বলতে বুঝাইছে প্রথম যে পদ আছে সর্বোচ্চ ঘাতযুক্ত সেই পদের সহগ কত, এই b⁴ এর সহগ কত 1, তাহলে আমরা এখানে 1 ইনপুট দিলাম। এবার বি এর সহগ কত আছে -400, তাহলে দেখো এখানে -400 দিব, ইকুয়াল দাও। এবার সি এর মান দিব, সি এর মান কত প্লাস এই যে 36864, এটা দিয়ে ইকুয়াল দাও, তাহলে দিলে এরপরে আবার ইকুয়াল দিবা। এই যে এখন চলে আসছে, দেখছো এটার মান কত চলে আসে 256, আরেকটার মান কত ইকুয়াল দাও 144। তাহলে এইখানে ক্যালকুলেটারে যে মান আসবে আমরা তার উল্টা সাইন নিব। ক্যালকুলেটার আসছে দেখো দুইটাই পজিটিভ, তাহলে আমরা দুইটাই নেগেটিভ নিতে হবে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, সাপোজ মনে করো 256 ক্যালকুলেটারে এসে মাইনাস, আর ক্যালকুলেটারে এইটা আসছে প্লাস, তাহলে আমরা কি করতাম, যখন আমরা অঙ্কটা করতাম তাহলে ক্যালকুলেটারে যে মান দিয়েছে তার বিপরীত মান নিব সবসময়, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেটার দুইটাই পজিটিভ আসছে, তাহলে আমাদের অঙ্ক করতে হবে দুইটাই নেগেটিভ নিয়ে। তাহলে আমরা কীভাবে সাজাবো, দেখো b⁴ -256 বি স্কোয়ার -144 বি স্কোয়ার প্লাস 36864 ইকুয়াল টু 0। এরপরে এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি, বি স্কোয়ার কমন নিলে থাকে বি স্কোয়ার -256 -144 কমন নাও, তাহলে থাকবে বি স্কোয়ার প্লাস মাইনাসে -256 হয়। দেখো আমি একটু দেখাই, এবং দেখো অনেকেই এই জিনিসটা ক্লিয়ার করতে পারো না ক্যালকুলেটারে, এটা ক্লিয়ার কীভাবে করবা, শিফট তারপর 9-এ চাপ দিবা, কারণ ওই যে দেখো 9-এর উপরে লেখা আছে CLR, মানে ওইটার দ্বারাই বোঝায় ক্লিয়ার। তাহলে শিফট 9, তারপর 3-তে ক্লিক করবা অল, তারপর এখানে তোমার জানতে চাইছে ইয়েস, এই ইয়েসটা কোন চিহ্ন ইকুয়াল, তাহলে এই যে ইকুয়াল দেবা, তারপর তুমি এসিতে চাপ দেবা, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এবার দেখো এখানে যে কমন নিলাম 144, দেখো তো 144 দিয়ে এটা ভাগ করলে এটা থাকে কিনা, দেখো 36864 ভাগ 144, তাহলে দেখো 256ই থাকে। তাহলে কি হবে পরে 256 তারপর বি স্কোয়ার -144 ইকুয়াল টু 0। এবার কি করবা, হয় অথবা দিবা, লিখবা হয় বি স্কোয়ার -256 ইকুয়াল টু 0, অথবা
বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। এরপরে বি স্কোয়ার ইকুয়াল টু 256, বি ইকুয়াল টু √256। তো 256 রুট দিলে কত আসে দেখো, এটা আসবে 16। তাহলে বি ইকুয়াল টু 16। এরপরে বি স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে বি ইকুয়াল টু √144, তাহলে বি এর মান হবে 12। তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। আমাদের ভূমির দৈর্ঘ্যই বের করতে পারছে। তাহলে ভূমির দৈর্ঘ্য এবার বের হয় 2টা। আশা করি বুঝাইতে পারছি। তো নেক্সট অঙ্ক আমরা যাই। তো আজান চলছে, একটু আজানের বিরতি। তো দেখো 8 নম্বর একটা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এর আগের অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আসলে খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তো এই ম্যাথটা এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভিভিআই দাও। তো দেখো 8 নম্বর অঙ্কে কি বলছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। এখন দেখো এই সোজা আর এই সোজা, তাহলে এটা কি 90 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি হইলে 90 ডিগ্রি একটু বেশি হবে, তাহলে এটা হবে এইরকম সূক্ষ্মকোণী, তাহলে বিষয়টা এরকম হবে বিষয়। তো দেখো ধরো আমাদের একটা নির্দিষ্ট স্থান হচ্ছে বি, বলছে না এটি নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা, তাহলে ধরো এই বি হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট স্থান। এখন সেই বি স্থান থেকে দুইটা লোক দুই দিকে গেছে। একজনের কাছে মনে করো এই বিসি বরাবর, আর একজনের কাছে মনে করো বি এ বরাবর, এই যে এই বরাবর, আর একজনের কাছে এই বরাবর। এখন তারা যে গেছে, তো তাদের যে যাওয়ার দিক সেটা হচ্ছে 135 ডিগ্রি কোণ করে তারা দুই দিকে চলে গেছে, তাহলে অবশ্যই সেটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে। এই জন্যই এটা স্থূলকোণী ত্রিভুজের মতো হয়েছে 135 ডিগ্রি। এরপরে কি বলছে দেখো, এখন ওই একটা লোক যে বি থেকে সি পয়েন্টে গেছে কত দূর গেছে সেই ডিস্টেন্সটা আমাদের অবশ্যই বের করতে হবে। আবার আরেকটা লোক যে বি থেকে এ পর্যন্ত গেছে তার ডিস্টেন্সটাও তো আমাদের বের করতে হবে। তো এখানে দেখো কি বলা আছে, যে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার যায়, অর্থাৎ একটা লোক সে 1 ঘন্টায় 7 কিলোমিটার যায় এবং আরেকটা লোক ঘন্টায় 5 কিলোমিটার, তার মানে আরেকটা লোক 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার এবং তারা দুজনে কি 4 ঘন্টা পর্যন্ত হাঁটছে। তাহলে একজনে যদি 1 ঘন্টায় 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 4 × 7 = 28 কিলোমিটার। এবং আরেক ব্যক্তি 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, তাহলে সে 4 ঘন্টায় যাবে 4 × 5 = 20 কিলোমিটার। এবং আমি এখানে একটু লিখছি, দেখো এই জিনিসটা লিখতে হবে। মনে করি একটি নির্দিষ্ট স্থান বি, সে বি থেকে দুইটি রাস্তা এ বি ও বিসি পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। জাস্ট এটুকু লিখলেই হবে। এরপর আমরা এইভাবে ডিস্টেন্স বের করলাম এবং এখানে একটা 20 লিখছি, একটা 28 লিখছি। এরপরে তুমি দেখো আমরা কিন্তু জানি যে এরকম যদি একটা রেখা থাকে তাহলে সেই রেখার উপরে যে কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে 135 ডিগ্রি যদি এইটা হয়, তাহলে 180 ডিগ্রি থেকে যদি তুমি 180 ডিগ্রি থেকে যদি 135 ডিগ্রি বিয়োগ করো, তাহলে যে কোণ পাবা 45 ডিগ্রি, সেই কোণটাই তো হচ্ছে এ বিডি কোণ। তাহলে সেটি আমরা এখন লিখে দেব, পরীক্ষা হলেও এভাবেই লিখতে হবে। তো দেখো কি লিখবা, লিখবে এখানে কোণ এ বি ডি ইকুয়াল টু কী হবে, 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বিয়োগ করবা, তাহলে কত থাকে 45 ডিগ্রি। তাহলে এইটাই হচ্ছে কোণ এ বি ডি। এখন দেখো এই বিষয়টা আমরা কেন এটা করলাম, কারণ আমাদের একটা রাস্তা দেওয়া আছে এইভাবে, এই এখন আমাদের এই সরাসরি দূরত্ব বের করতে পারছে, অর্থাৎ এই হচ্ছে জিয়া এ, এ আছে সি, তাহলে এই এ পয়েন্ট থেকে এই সি পয়েন্টের সরাসরি দূরত্ব তুমি বের করবা। এখন সেটা তো এটা যা সমকোণী ত্রিভুজ না, তাহলে এক্ষেত্রে সরাসরি বের করা সুযোগ নেই। এই জন্য আমরা ইচ্ছে করে এই বরাবর একটা লম্ব টানছি এবং এই বরাবর একটা ভূমিরে বর্ধিত করছি। তাহলে কি আমার টোটাল যে ত্রিভুজটা এ বি, এই যে এ ডি সি, এই যে টোটাল ত্রিভুজটা এ ডি সি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে যদি আমি কোনোভাবে এই পুরা বাহুর মান জানতে পারি এবং এই লম্ব পুরোটা জানতে পারি,
তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে কি এসির মান বের করতে পারবো অবশ্যই। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ওই সেন্সেই ম্যাথটা করা শুরু করব। তো দেখো এরপরে আমরা আমাদের এখন উদ্দেশ্য কি আসলে এই বিডির মান বের করা আর এডির মান বের করা, তাহলেই তো আমরা পুরো পিথাগোরাস ইউজ করতে পারবো মানে পুরো ত্রিভুজের জন্য। এখন এই বিডির মান কীভাবে বের করা, দেখো এই যে সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে এই ত্রিভুজের আমরা একটা কোণ জানি একটা বাহু জানি, তাহলে আমরা এই যে সাইন কস এবং ট্যান এই তিনটার যে কোনো একটা সূত্র ইউজ করিয়া আমরা এই ভূমির মান বের করতে পারবো। কোন সূত্র ইউজ করবা, এই তিনটার মধ্যে কজের সূত্র। কারণ কি এইটা যদি কোণ হয় তাহলে এইটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ, তাহলে কজেরই সূত্র হচ্ছে কি কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে বিডি আর অতিভুজকে এবি। তাহলে এখন তুমি মান বসো, কস 45 ডিগ্রি মান কত 1/√2 এবং বিডির মান কত, বিডির মান জানি না, ওইটাই আমরা বের করব। এবং এবির মান কত, এবির মান আমরা জানি 20। তো এখন তুমি আর গুণন করো, আর গুণন করলে কি হবে √2 বিডি ইকুয়াল টু 20। এখন তুমি কি করবা বিডি ইকুয়াল টু কী হবে 20 ডিভাইডেড বাই √2, এটা হবে রেজাল্ট। তো এখন রেজাল্টটা যদি নিচে রুট আকারে থাকে আসলে রেজাল্টটা খুব একটা ভালো দেখায় না বা আমাদের ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হয়, এই কারণে আমরা নিচে রুট কিন্তু আমরা সরাইতে পারি। কীভাবে সরাইতে পারি, এই টেকনিকে। দেখো যদি কখন নিচে রুট পাও তাহলে কি করবা, উপরেও নিচে তো √2 আছে, তাহলে আরেকটা √2 নিচে গুণ করবা আর উপরেও আরেকটা √2 গুণ করবা, তাহলে কিন্তু মান অপরিবর্তিত থাকে, কিন্তু আমার লাভ হয়েছে। কি লাভ, দেখো উপরে আমরা লিখলাম 2√2, কিন্তু নিচে হবে কি √2 আর √2 মিলে একটা আস্তা 2 হবে, তাহলে এই 2 দিয়ে আর 20 কাটাকাটি করা যায়, তাহলে কি হবে 10√2। তাহলে দেখো আমরা বিডির একটা সুন্দর মান পেলাম। এরপর আমরা কি করব, সেমভাবে আমাদের দেখো এবার তুমি অনেকভাবেই করতে পারো। আমরা কিন্তু এবার এইটার মান জানি কত 10√2, তাহলে তুমি দেখো এই সমকোণী ত্রিভুজের এই বাহুও তুমি জানো এই বাহুও জানো, তাহলে এইটা কি পিথাগোরাস দিয়ে তুমি বের করতে পারো এডির মান, অথবা তুমি এই যে আবার টেনের সূত্র নিয়েও করতে পারো, 10 45 ডিগ্রি মান দিয়া লম্ব বাই ভূমি, অথবা তুমি সাইনের সূত্র দিয়েও করতে পারো অতিভুজ আর এই সে লম্ব বাই অতিভুজ, তাহলে ওভাবেও অঙ্কটা করা যাবে, অথবা তুমি পিথাগোরাস সূত্র দিয়েও করতে পারো। তো অনেকেই আসো যে কোন টোন ভালো বুঝো না, তো আমি পিথাগোরাস দিয়ে করাই দিই সহজ যেভাবে হয়। তাই ত্রিভুজ এ বি ডি হতে এবিডি হতে পাই কি পাই, পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। তাহলে কি হবে এডি স্কয়ার ওইটাই আমরা বের করব, এডি স্কয়ার ইকুয়াল টু কী হবে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তারপরের লাইনে এডি স্কয়ার ইকুয়াল টু এবির মান কত 20 স্কয়ার মাইনাস বিডির মান 10√2 এর স্কয়ার। তাহলে এডি ইকুয়াল টু √20 স্কয়ার বলতে বোঝায় একবারেই থাক লিখে দিই 20 স্কয়ার মাইনাস 10√2 এর স্কয়ার। এটা একবারে যদি আমরা ক্যালকুলেশনে করি ক্যালকুলেটারে, তো দেখো ক্যালকুলেটারে বের হয় কত, আমরা একটু মান বের করি, একটা মিনিট ক্যালকুলেটার আনি। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটার আমরা যদি করি তাহলে কি হবে √20 স্কয়ার মাইনাস, এইখানে দেখো অনেকেই 10√2 তারপরে এইভাবে স্কয়ার দেবা, তাহলে কিন্তু আসলে অ্যান্সার মিলবে না, এটা আমাদের ভুল হয়েছে। কিন্তু অ্যান্সার তো ঠিকই আছে, অনেকেই কিন্তু এইভাবে করে আসো পরীক্ষার হলে, কিন্তু এটা করা যাবে না। এখানে আমাদের কি ভুল হয়েছে জানো, ভুল হয়েছে যদি কখনো এরকম রুটের মান থাকে বা দশমিকের মান থাকে তাহলে তুমি অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবা। তাহলে দেখো 10√2 তারপর ব্র্যাকেট ক্লোজ তারপর স্কয়ার তারপর ইকুয়াল দাও, এইবার দেখছো মান এবার কিন্তু সঠিক আসছে, এর আগের বার কিন্তু ভুল আসছিল। দেখছো সামান্য একটু এই ব্র্যাকেটের কারণেই আমাদের কিন্তু ম্যাথটা হবে না। দেখো আমি যদি ব্র্যাকেটটা ইউজ না করি তাহলে দেখো অ্যান্সারটা কী হবে, এক্ষেত্রে সাইন টেক্স 0 দিচ্ছে কারণ আমরা এখানে ব্র্যাকেটটা সরাই নাই। তো দেখো এটার অ্যান্সার কত 2√95, কিন্তু আমি যদি ব্র্যাকেটটা দেই তার রেজাল্টটা কী আসে দেখো
তাহলে এইটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আশা করি এই ভুল কেউ করবে না, আমি আগে থাকতেই ধরাই দিলাম। তাহলে 10√2 এটা হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এডির মানও 10√2, বিডির মানও 10√2। এখন দেখো আমাদের এই যে বড় ত্রিভুজটা এ সি ডি, তাহলে এ সি ডি ত্রিভুজের আমি এই পুরা ভূমির মান এখন বের করতে পারি। তাই পুরা ভূমির মান কত হবে বের করি। একটা স্লাইড নেই। তো ম্যাটটা আমরা এই ত্রিভুজটাও ওই পাশে নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এবার আমাদের উদ্দেশ্য কি, সিডির মান বের করা। তাহলে আমরা সিডির মান বের করব। তাহলে সিডি ইকুয়াল টু কী হবে, বিডি প্লাস বিসি এর যোগফল। তাহলে বিডির মান কত 10√2 প্লাস বিসির মান কত 28। তাহলে এটার আসলে যোগ করা যায় না, কারণ এটা আছে √2 আর এটা যদি যোগ করে তাহলে একটা দশমিক আসবে। তো আমরা প্রথমেই দশমিক রাখবো না, কারণ একদম একুরেট রেজাল্ট পাওয়ার জন্য এটা এইভাবেই আপাতত রাখবো। একবারে ফাইনালি গিয়ে তারপর আমরা দশমিক আনবো। এরপরে কি করব, আমরা এডির মানও জানি এই ত্রিভুজের। এডির মান কত 10√2। তাহলে আমরা এটার পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এখানে ত্রিভুজ এ সি ডি হতে পাই কি পাই, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি হবে, ত্রিভুজটা আগে লিখি, এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এডির মান আমরা জানি 10√2 এর স্কয়ার প্লাস সিডির মান কত, সিডির মান 10√2 প্লাস 28 এর স্কয়ার। এবার কি হবে, 10√2 যদি তুমি স্কয়ার দাও তাহলে মান কত আসে দেখি আমরা। মুখে মুখে এটা করা যায় আসলে, কারণ এই জায়গায় √2 উপরে স্কয়ার দিলে 2 থাকে, আর এটা 10 × 100, তাহলে এখানে এটার হবে 200 রেজাল্ট। এবং এইটাকে অনেকেই ক্যালকুলেটরে সরাসরি করবা, তো অনেক সময় টিচাররা এটা দেখলে মার্ক কমাই দিতে পারে 0.5। এই কারণে আমরা এই রিস্ক না নিয়ে এটা a + b হোল স্কয়ার সূত্র আছে, তো a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি। তাহলে অ্যাপ্লাই করলে কী হবে, 10√2 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার কি হবে 200, আর এটার উপরে স্কয়ার দিলে এটাও 200 প্লাস এটা যদি গুণ করো 28 দুগুণে 56, 56 আর 10 হলে 560√2 প্লাস 28 স্কয়ার করলে কত আসে দেখি আমরা। 28 স্কয়ার করলে 784। এইবার আমাদের সংখ্যা সব যোগ করি, এখানে কত হবে 2 2 400 প্লাস 784 1184 প্লাস 560√2। এইবারে দেখো বাম পাশে কিন্তু আমাদের এসি স্কয়ার আছে। এবার কি করব, এসি ইকুয়াল টু √ওভার 1184 প্লাস 560√2। এইবার আমরা একবারে করবো। তো দেখো 1184 প্লাস 560√2 ইকুয়াল, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার পাইলাম এসি ইকুয়াল টু 44.45। এত কি কিলোমিটার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। তো এই ম্যাথটা আবার একটু ওভারভিউ দেই, কারণ এই ম্যাথটা একটু জটিল, অনেকেই বুঝতে পারো না, তো আবার একটু ওভারভিউ দিই। দেখো
প্রথমে বলা আছে একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করছে, তাহলে এই সেই নির্দিষ্ট স্থানে এসে বি, তো একটা লোক এই বরাবর গেছে, একটা লোক এই বরাবর গেছে এবং তাদের মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি। এবং আমরা জানি যে এই যে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি তুমি 135 ডিগ্রি বিয়োগ করো তাহলে 45 ডিগ্রি পাও, সেই 45 ডিগ্রি হচ্ছে এ বি ডি কোণ। এবং সেই একটা সমকোণী ত্রিভুজে যদি একটা কোণ দেওয়া থাকে এবং একটা বাহু দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে দেখো আমরা আমাদের উদ্দেশ্য প্রথমে ছিল বিডির মান বের করা, তাহলে বিডির মান বের করতে হলে কজের সূত্র নিতে হবে, কারণ কজের সূত্র হচ্ছে গিয়া ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে cos 45 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে মান বসাইলাম, তারপর এর মাধ্যমে আমরা বিডির মান বের করলাম। এখন বিডির মান জানি এই সমকোণী ত্রিভুজের এবং 20ও জানি, তাহলে পিথাগোরাস দিলে আমরা এডির মানও বের করতে পারবো। তাহলে এডির মানও বের হয়েছে 10√2। এবার কি করব, এবার এই টোটাল বাহুটাকে মানে অর্থাৎ পুরো ভূমিটাকে আনতে হবে। তাহলে আনতে হলে এই 28-এর সাথে এই 10√2 যোগ করতে হবে, তাহলে সিডির মান তাহলে ওই যোগ করলেই হবে। তো দেখো সিডির মান আমরা বের করছি। তো দেখো এরপরে আমরা এই সিডির মান বের করছি। সিডির মান বের করতে হলে এই বিডির মান এবং বিসির মান যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত সিডি পাওয়া গেল। তাহলে টোটাল আমি ভূমি জানলাম এবং আমি লম্বও জানি এডি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমাদের এসির মান বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা পরের ম্যাথে যাই। এটাও খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তো এটাও কি ভিবিআই। তো প্রশ্নটা কি বলা আছে দেখো, এটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8। তাহলে এখানে আসলে এক্স্যাক্টলি কি বলছে, এখানে অভ্যন্তরস্থ বিন্দু বলতে কি বুঝাইছে, ধরো এ বি সি এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু অর্থাৎ মাঝামাঝি একটা বিন্দু, সেই মাঝামাঝি বিন্দু ধরো ও, সেই অভ্যন্তরস্থ বিন্দু থেকে একটা লম্ব, তাহলে লম্বটা কী হবে, সোজাসুজি হবে। তাহলে এই যে ওডির মান দেয়া আছে ধরো 8, আর ওইর মান দেয়া আছে ধরো 7, আর ও এফের মান দেয়া আছে 6, এবং এই ম্যাথটা সহজ করার জন্য আমরা এটাকে সোজাসুজি একটা রেখা টানলাম। এই যে প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো এরকম এ বি সি, এবং এই বরাবর একটা সোজা রেখা, এই বরাবর সোজা রেখা, এই বরাবর সোজা রেখা, তাহলেই আমাদের একটু সুবিধা হবে ম্যাথটা করতে, এই সে বিষয়। তাহলে দেখো সেইভাবে আমরা করছি। তো এরপরে আমরা এখানে দেখো লিখছি ধরি ও ই, এই যে ও ইকুয়াল টু এই যে ও এফ ও এফ 6, তাহলে ওই হচ্ছে 7 এবং ওডি হচ্ছে 8। এখন এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরতে পারি অথবা এক্স ধরতে পারি। তো আমি এই ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য ধরছি কত, এক্স মিটার। তাহলে আমরা লিখতেই পারি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এক্স, কারণ তিনটে বাহুই সমান লিখলাম। এইবার এটা তুমি চিন্তা করো, আমরা যদি এই ত্রিভুজের মধ্যে কিন্তু তিনটে ত্রিভুজ আছে, একটু খেয়াল করো, এই যে ত্রিভুজ এ ও বি আছে, তারপর ত্রিভুজ বি ও সি আছে, তারপর ত্রিভুজ এ ও সি আছে। তাহলে দেখো এ ও বি ত্রিভুজ আছে, বি ও সি ত্রিভুজ আছে, এ ও সি ত্রিভুজ আছে। এখন এই তিনটে ত্রিভুজের যদি ক্ষেত্রফল আমরা আলাদাভাবে বের করি, তারপর যদি সবগুলার আমরা যোগ করে দেই, হ্যাঁ, তাহলে আসলে এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাওয়া যাবে কিনা, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই ভিতরের তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল আলাদাভাবে আমরা বের করে তারপর যদি এই তিনটেই যোগ করি, সেই তিনটেরই যোগফল কার সমান হবে, এই টোটাল ত্রিভুজের সমান হবে। এটুকু যদি বুঝতে পারো আশা করি এই ম্যাথটাও পুরোপুরি বুঝতে পারবো। তো আমরা সেই উদ্দেশ্যেই এখন কাজ করব। কি করব, আমরা এর ভিতরে তিনটে ত্রিভুজ আছে, সেই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো দেখো প্রথমে আমরা বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। এখানে তোমার ইচ্ছা, তুমি যেটা নিয়ে আগে কাজ করো। তো ধরো আমি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল বের করবো, এর ক্ষেত্রফল
ফল ইকুয়াল টু কী হবে, এখন দেখো এটা কিন্তু বলছে লম্ব দূরত্ব, ঠিক না, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এখানে লম্ব দেওয়া আছে আর ভূমি তো আমরা ধরিয়ে নিছি এক্স, তাহলে আমরা এখানে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি না হাফ ইন্টু ভূমি, তাহলে এক্ষেত্রে ভূমি কোনটা, এক্ষেত্রে কিন্তু ভূমি কিন্তু বিসি, তাহলে কী হবে বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা কত ওডি, এখন আমরা মান জানি, মান বসাও মান কত হবে হাফ বিসি, বিসির মান কত, এই যে এক্স, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে এইটা গুণ এক্স গুণ ওডি, ওডির মান কত 8, এখন দেখো এই 2 আর এই 4 8 কাটাকাটি যায়, তাহলে হয় কত 4x। তো এরপরে আমাদের উদ্দেশ্য কি, এরপরে আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর আমরা এ ও সি এর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, এবার আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, এ ও বি, তাহলে তার ভূমি কোনটা এ বি, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত হবে ও এফ, ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তাই সূত্র এ বির মান কত এক্স আর ও এফ এর মান কত 6, তাহলে কাটাকাটি গেলে থাকে কত 3x। এরপরে আমরা ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল বের করব। এ ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে হাফ ইন্টু ভূমি, ভূমি কত এ ও সি এর ভূমি হচ্ছে এসি আর উচ্চতা কত ও ই, তাহলে ক্ষেত্রফলের সূত্র কী হবে হাফ ইন্টু এসি এর মান কত এক্স, ও এর মান কত 7, তো এটা কাটাকাটি করা যায় না, তাহলে রেজাল্ট হবে কি 7x/2। এরপর কি করব দেখো, ধরো এটা আমি একটু স্পেস বাড়াই নেই, এরপর তাহলে এই যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এরপর আমরা কি করব, এরপরে আমরা এই যে দেখো ত্রিভুজ এ বি সি, এইটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, এইটার ক্ষেত্রফল, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এর ক্ষেত্রফল কী হবে √3/4x², কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরছি, তাহলে এইটা। এবং আমরা এরপরে কি করব দেখো, এরপরে আমরা লিখব প্রশ্ন মতে 4x প্লাস 3x প্লাস 7x/2 ইকুয়াল টু √3/4x²। তাহলে এই বিষয়টা আমরা কীভাবে করলাম, কারণ আমরা শুরুতেই বলে আসছি যে এই যে ভিতরের যে তিনটা ত্রিভুজ আছে বিওসি এওবি আর এওসি, এই তিনটা ত্রিভুজের যোগফল করা মানে কি এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া, তাহলে এই তিনটা যোগফল ইকুয়াল টু কি √3/4x² এর সমান হবে, কারণ এটাও ক্ষেত্রফল ওই ত্রিভুজের, আর এই তিনটা যোগ করা মানেও ওইটারই এই এবিসি এরই ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো, তো এইটুক যদি বুঝতে পারো তাহলে আশা করি আমরা এই ধরনের ম্যাথ যেভাবেই আসুক আমরা পারবো। তো এরপর কি করব দেখো, এখানে যেহেতু ভগ্নাংশ আছে, দেখো এখানেও ভগ্নাংশ আছে 2, এখানে ভগ্নাংশ আছে 4, তাহলে আমাদের ভগ্নাংশ থাকলে কি করা লাগে লসাগু করা লাগে। আসলে লসাগুটা করা যায়, তবে আমরা লসাগুটা ইগনোর করতে পারি কিভাবে, এখানে আমরা খেয়াল করব দেখো এখানেও আছে 2 ভগ্নাংশ, আবার এখানেও আছে ভগ্নাংশ কত 4, তাহলে আমরা সর্বোচ্চ যেটা আছে নিচে ভগ্নাংশ হর কত আছে 4, তাহলে আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব। তাহলে দেখো 4 দ্বারা যদি গুণ করো 4 4 কত 16, 3 3 কত 9, আর এটা যদি 4 দ্বারা গুণ করো তাহলে মনে মনে তাহলে 2 2 4, তাহলে কিন্তু 2 থাকে, তাহলে 7 2 কত
14x ইকুয়াল টু কত হবে, 4 দিয়ে গুণ করলে √3x²। তাহলে আমরা যদি এটাকে লসাগু করতাম তারপর আর গুণন করতাম তাহলে কিন্তু এই রেজাল্টই বের হইতো। তাহলে আমরা কিন্তু দুইটা লাইন না করিয়ে এই শর্টকাটের মাধ্যমে এই ম্যাথটা করতে পারলাম। এবারে কি করব, আমরা যোগ করব। তাহলে 16 আর 9 25, 25-এর সাথে তুমি 14 যোগ করো, তাহলে হয় কত, 39x ইকুয়াল টু কত, √3x²। এইবার দেখো আমরা কি করতে পারি, বসে না ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে আমরা কি করতে পারি, দুঃখিত আমার একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে দেখো, এইখানে আমরা একটা বিষয় ভুল করছি, 4 দিয়ে গুণ করছি। তাহলে 4 দিয়ে গুণ করলে 3 4 এখানে কত হবে, 12 হবে। তাহলে এখানে 12 হবে। আর এখানে যদি 4 দিয়ে, তাহলে 4 7 দুগুণে 14। হ্যাঁ, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে যোগ করলে এটা হবে, দেখো 16 প্লাস 14 প্লাস 12 42। তাহলে এটা হবে 42। তাহলে 42x, তারপরে এক্সের, এখন দেখো এই ম্যাথটা এরপরে কি করব, আসলে আমাদের এক্স্যাক্টলি উচিত কি, এই ম্যাথটা এইভাবে করা, √3x² মাইনাস 42x ইকুয়াল টু 0। এরপর করতে হবে কি, এখান থেকে উভয়ে x আছে, x কমন নাও, তাহলে √3 মাইনাস √3x মাইনাস 42 ইকুয়াল টু 0। এরপরে কি করবা, এরপরে হয় অথবা লিখবে। তাহলে লেখা যায় কি, x ইকুয়াল টু 0 অথবা √3x মাইনাস 42 ইকুয়াল টু 0। পরের লাইনে কি হবে, √3x মাইনাস ইকুয়াল টু 42 বা x ইকুয়াল টু 42 ভাগ √3। তাহলে করলে কত আসে দেখি আমরা, 42 ভাগ √3 করলো 14√3, এটাই অ্যান্সার। তো দেখো এখানে x এর মান 0, এটা আসলে গ্রহণযোগ্য হবে না, কারণ x আমার কি ধরছি, এক বাহুর, যদি বাহুর দৈর্ঘ্য 0 হয়ে যায় তাহলে কি কোনো ত্রিভুজের অস্তিত্ব থাকে, থাকে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখব, এটা কি গ্রহণযোগ্য নয়। এভাবেও লেখা যায় বিষয়টাকে, অথবা এটাকে আরও একভাবে লেখা যায়। কিভাবে একটু দেখাই, আমরা এই টোটাল জিনিসটাকে এইভাবে না লিখিয়ে এইভাবেই লিখতে পারি। কিভাবে দেখো, আগে এটাকে এই পাশে আনি, প্রথমে এইটা লিখবা, এইটা x ইকুয়াল টু হয় অথবা দিয়ে এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু তো 0 হওয়া সম্ভব না। তাহলে তুমি কি করবা, শুধুমাত্র এইটা ইকুয়াল টু 0 লিখবে এবং ব্র্যাকেটে এই সাইডে লিখে দেবা যেহেতু x নট ইকুয়াল 0। জাস্ট এটুকু লিখলেই টিচার বুঝতে পারবে যে কেন হবে না এটার মান। তোমার এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা এটা করি, এটা লিখবো যেহেতু x নট ইকুয়াল 0। তাহলে x যদি 0 না হয় তাহলে 8 ইকুয়াল টু 0, তাহলে ওইখান দিয়ে আমরা x এর মান বের করতে পারলাম। কিন্তু আমাদের প্রচলিত অনেক গাইডে দেখবা এই যে এইটুক করলাম না, এর পরের লাইনেই এটা এইভাবে করছে যে, এটা না সরি, এই যে এইটুক, এই লাইনের পরেই তোমরা গাইডটা খুললেই দেখবা এইভাবে করানো আছে। যেহেতু উভয় পক্ষে x আছে তাহলে আমরা x বাদ দিয়ে দিই। তাহলে বাদ দিয়ে দিলে কি হয়, 42 ইকুয়াল টু √3x, তারপরে x ইকুয়াল টু কী হবে, 42 ভাগ √3। তাহলে কিন্তু ডাইরেক্ট এটা মান বের হয়ে যায়। তবে গণিতের নিয়ম অনুযায়ী আসলে কোনো চলক এইভাবে বাদ দিয়ে দেওয়া যায় না। তুমি ধ্রুবক বাদ দিয়ে দিতে পারো, কিন্তু কোনো চলক এইভাবে বাদ দিয়ে দেওয়া যায় না। তাহলে এইটা হচ্ছে যে প্রপার ওয়ে একটা ম্যাথ করার। তো ম্যাথের যদি একদম একুরেট আমরা নিয়ম ফলো করি তাহলে সেটা এইভাবেই করতে হবে। এই যে আমি এখানে যে লিখে দিছি এইভাবেই করতে হবে। তাহলে তোমরা পরীক্ষার হলে এইভাবেই করবে, ইট ইজ এ জেনুইন নিয়ম। ঠিক আছে, তো আমাদের এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। এরপর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এক বাহু যদি বের হয় তাহলে আমাদের ক্ষেত্রফল কী হবে, তাহলে লিখবা সুতরাং
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 এক্স স্কয়ার। এবার এক্স এর মান জানি, তাহলে √3/4 14√3 তারপরে হোল স্কয়ার। এটা আমি একবারে ক্যালকুলেটরে করি, তো √3/4 আর এখানে গুণাকারে হবে 14√3 তার হোল স্কয়ার ইকুয়াল দাও কত আসে 254.61। এটুকু রাখলেই হবে। তাহলে এত কি হবে বর্গ সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পারছো। তো যাদের স্ক্রিনশট দরকার তারা স্ক্রিনশট নিয়ে নাও এই ম্যাথটা। তো এরপরে আমরা পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। আমরা এটা সলভ করি। এখানে বলছি কি এটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নম্বরের প্রশ্নে বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করে। তাহলে এখানে আমরা কিন্তু সচরাচর যত ম্যাথ করছি যেরকম ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এক্স ধরি নাই সরাসরি ভূমির মান, কিন্তু এই প্রশ্নে কম মার্কের প্রশ্নে বলেই দিছে যে ভূমি তুমি এক্স ধরবা। তাহলে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তো এক্ষেত্রে আমরা যখন এর সলভ করব তখন আমাদের ক নম্বরের সলভে আমরা সেটাই লিখব যে ভূমি ইকুয়াল টু এক্স, কারণ এটা দেওয়া আছে। এটা তুমি দরকার আর উপরে লিখতে পারো, এটা যে দেওয়া আছে ভূমি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার, কারণ সবগুলো সেন্টিমিটার দেওয়া আছে এই কারণে সেন্টিমিটার লিখছি। তাই ভূমি যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে এবার বলছে কি লম্ব ভূমির এত অংশ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং লম্ব ইকুয়াল টু ভূমির এত অংশ। তাহলে ভূমির এত অংশ বলতে বোঝায় কি একবারে যদি কেউ পারো তাহলে একবারই লিখবে। তাহলে কি হবে 11x/12। আর যদি একবারে কেউ না বুঝো তাহলে বিষয়টা কীরকম হবে আমি একটু বুঝাই দেই। তাহলে বিষয়টা লিখতে হবে এরকম, ভূমি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 11/12 অংশ, সেই অংশ থেকে আবার 6 সেন্টিমিটার কম। তাহলে এই জন্য 6 বিয়োগ গেছে। তাহলে কি হবে এ যদি হয় তাহলে গুণ আকারে থাকে, তাহলে মানে এইটাই লেখা যায় 11x/12 - 6। তাহলে এত সেন্টিমিটার। এবার লম্ব বের করলাম। এবার কি বের করব অতিভুজ। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি হবে অতিভুজ ভূমির এত অংশ থেকে, যদিও এই ম্যাথটার জন্য আসলে অতিভুজ বের করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এই ত্রিভুজটা বলা আছে সমকোণী, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলেই হয়ে যায়। তাহলে এক্ষেত্রে অতিভুজ না লিখলেও চলে, তবু আমি একটু দেখাই। তাহলে কি হবে ভূমির এত অংশ, তাহলে এক্স এর 4/3 অংশ, সেই অংশ থেকে আবার 3 সেন্টিমিটার কম। তাহলে এটা করলে হবে কত 4x/3 - 3 এত সেন্টিমিটার। এখন আমাদের বলছে কি ত্রিভুজটার ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে দেখানো মানে কি এটা তো আমরা এক্স্যাক্টলি কোনোটারই মান জানি না। তাহলে আমরা যা বের করছি যে ভূমি এইটা লম্ব এইটা, তাহলে এই অনুযায়ী ধরি আমরা ক্ষেত্রফল বের করে যা আসবে ওইটাই এক্স এর মাধ্যমে ক্ষেত্রফল বের করা। বুঝতে পারছো আশা করি। তো এরপরে আমরা ক্ষেত্রফল বের করি। তো লিখি যে ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই উচ্চতা মানেই কিন্তু আসলে লম্ব। তাহলে কি হবে হাফ তো হাফ থাকবে, তাহলে ভূমির মান বসাও, ভূমির মান হচ্ছে এক্স আর উচ্চতার মান কত
11x/12 মাইনাস 6। এখন তুমি কি করবা, যতটা গুণ করা যায় ততটা গুণ করবে। তো এইটাই লেখা যায় x/2, তারপর 11x/12 মাইনাস 6। এরপরে দেখো এইটা প্রত্যেকটার সাথে গুণ করা যায়, তো গুণ আগে না করলেও হয়, তুমি আগে ব্র্যাকেটের ভিতরে আগে লসাগু করো। তো লসাগু করলে হয় কত, 12 হয়। তাহলে কি হবে, 11x মাইনাস 6 × 12 এই। এরপরে কি করবা, তুমি গুণ করে দিবা। তাহলে গুণ করে দিলে প্রত্যেকটা পদের সাথে আসলে গুণ হবে এটা। তাহলে উপরে এক্স এর সাথে উপরে পুরাটার গুণ হবে। তাহলে গুণ করলে আসে কত এক্স্যাক্টলি, 11x² মাইনাস 72x ডিভাইডেড বাই 12 দুগুণে 24। এরপরে আর কিছু করা যায় না। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স এর মাধ্যমে ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো খ নম্বরে কি বলছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবার কিন্তু ভূমির এক্স্যাক্টলি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এখন আমরা যদি একটা বিষয় চিন্তা করো, আমরা যদি এইখানে যে ভূমি দেয়া আছে, তো এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ভূমি আছে এইটা, লম্ব আছে এইটা, আবার অতিভুজ আছে এইটা। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু আসলে ভগ্নাংশ। তাহলে এইভাবে যদি থাকে তাহলে আমরা একটা ম্যাথ করতে আসলে অনেক জটিলতার সৃষ্টি, অনেকেই এই ম্যাথ মিলাইতে পারো না। এই কারণে আমরা যেহেতু ক নম্বরে বলছি ভূমি এক্স, তাহলে খ নম্বরেও যে ভূমি এক্স ধরা লাগবে এরকম তো কোনো কথা নাই। তাহলে আমরা নতুনভাবে আবার ভূমিটাকে ধরতে পারি। তো সেইভাবেই আমরা ম্যাথটা করাই। তো দেখো আমরা খ নম্বরে সলিউশন করব। খ নম্বরে আমরা এই ম্যাথটাকে আমরা নতুনভাবেই লিখতে পারি যে ধরি ভূমি ইকুয়াল টু, এবার ভূমি কত ধরবো, 12x ধরবো। কেন 12x, দেখো এটার নিচে কত আছে, কারণ প্রত্যেকটা লম্ব ভূমির উপরে নির্ভরশীল, আবার অতিভুজও কি ভূমির উপরে নির্ভরশীল। তাহলে ধরতে হবে কারে, প্রথমে এইটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কাকে ধরবো। তাহলে যার উপরে নির্ভরশীল তাকেই ধরবো। তাহলে ভূমির উপরেই বাকিগুলা সব নির্ভরশীল, তাহলে ভূমিকেই ধরতে হবে। তাহলে ভূমিকে কত ধরবো, আমরা তো সবসময় এক্স ধরি, কিন্তু আমরা এবার এক্স ধরবো না, আমরা ধরবো 12x। কেন 12x, নিচে দেখো যতগুলো ভগ্নাংশ থাকবে তার হরগুলো নিবা। তাহলে হর কত আছে, 12 আছে আর 3 আছে। তাহলে 12 আর 3-এর লসাগু কত, দেখো 3 × 4 = 12, 3 × 3, তাই 3 × 4 = 12। তাহলে লসাগু কত হইলো, এই লসাগু 12 হয়। তাহলে এই কারণে লসাগু যেটা হবে সেইটাই আমরা ভূমি হিসেবে ধরবো, মানে যার উপরে নির্ভরশীল থাকবে সেটাকে আমরা ওই হিসেবে ধরবো লসাগু করার পর। তাহলে এইবার ভূমি যদি 12x হয় তাহলে আমাদের লম্ব কি হবে, লম্ব তাহলে ঘুরে যাবে। তাহলে লম্বটা হবে এইভাবে, দেখো লম্ব ইকুয়াল টু ভূমি 12x এর 11/12 অংশ, সেই অংশ থেকে আবার 6 সেন্টিমিটার কম। তাহলে কি হবে, দেখো 12 12 কাটা গেল, তাহলে কি থাকে 11x মাইনাস 6। তাহলে এইবার দেখো আমাদের এর আগের ম্যাথটা ভগ্নাংশ আকারে ছিল 11x/12 মাইনাস 6, কিন্তু এইবার কিন্তু দেখো আমাদের কিন্তু আর ভগ্নাংশ থাকলো না। তো এই কারণেই আমরা এই ধরনের ম্যাথ এইভাবে করলে অনেক সুবিধা হবে। তাহলে লম্ব এটা পাইলাম। তাহলে অতিভুজ কি হবে, অতিভুজ ইকুয়াল টু ভূমি 12x এর 4/3 অংশ, সেই অংশ থেকে আবার 3 সেন্টিমিটার কম। এখানে আমরা সেন্টিমিটার লিখতে পারি প্রত্যেকটাকেই, সেমি। তো এটা পড়ে লিখি, এইটা দিয়ে ভাগ করো। দেখো এটা 3 আর 12 কাটাকাটি গেলে 3 × 4 = 12, 4 হয়। তাহলে 4 দিয়ে আবার উপরে 4 আছে, তাহলে 4 × 4 = 16। তাহলে এখানে হবে কত, 16x মাইনাস 3 এত সেন্টিমিটার। তাহলে ভূমি পাইলাম, লম্ব পাইলাম, অতিভুজ পাইলাম। এবার কি করব, আমরা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে অতিভুজ এইটা, ভূমি এইটা, তাহলে কি লিখতে পারি, এই ভূমি এর স্কয়ার প্লাস লম্বের স্কয়ার মানে 11x মাইনাস 6, এটার স্কয়ার ইকুয়াল টু কত, 16x মাইনাস 3 এর হোল স্কয়ার। এখন এটা সলভ করলেই আমাদের ম্যাথ হবে। তো এটাকে আমরা একটু আর একটু উপরে নিয়ে যাই, কারণ এটুকু জায়গার মধ্যে আমাদের ম্যাথটা হবে না। তো এখানে লিখি, হ্যাঁ এবার আশা করি হবে। তাহলে এটা কি হবে,
144x² প্লাস এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা ভুলেও কেউ এই জায়গায় 11 স্কোয়ার আছে তাহলে 121x² আর এখানে আছে 636 তাহলে প্লাস 636 এইভাবে করে দিই বানা, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি করব, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে, এইটা হচ্ছে a, তাহলে a স্কোয়ার বলতে 11 স্কোয়ার দিলে 121 আর এক্সের উপরে স্কোয়ার দিলে x², তাহলে 121x² মাইনাস 2a b প্লাস b² ইকুয়াল টু, ডান পাশেও ওই সেম সূত্র, 16 উপরে যদি স্কোয়ার দাও তাহলে হয় 256, আমি একবারই লিখে দিই 256x² মানে এইটার উপরে স্কোয়ার দিলেই হয় 256x² মাইনাস 2ab, তাহলে 16x ইন্টু বি কত 3 প্লাস 3² মানে b²। এরপরে দেখো 144x², এরপরে 121x², এরপরে যদি গুণ করো, গুণ করলে কত আসে আমরা দেখি, এখানে 11 দুগুণে 22, তাহলে 22-এর সাথে 6 গুণ হবে 132, তাহলে মাইনাস 132x প্লাস 636 ইকুয়াল টু 256x²। আর এখানে হবে 348, 96, তাহলে মাইনাস 96x প্লাস 9। এবার আমরা কি করব, সব বাম পাশে নিয়ে আসতে পারি, অথবা এটাও একবারই সব করি। 144x² প্লাস 121x² মাইনাস 132x প্লাস 36 মাইনাস 256x² প্লাস 96x মাইনাস 9 ইকুয়াল টু 0। এইবার আমরা সব কিছু একবারে করব। একবারে কীভাবে করব, দেখো x² কতগুলো আছে, 144 প্লাস 121, এরপর x² কই আছে এই যে, তারপরে মাইনাস 256 ইকুয়াল দাও, তাহলে এই যে 9, তাহলে 9x²। এবার আমরা এক্সের পদগুলো নিই, তাহলে এক্সের কত আছে 132 মাইনাস 132, এরপর এক্স আছে প্লাস 96 ইকুয়াল দাও, তো মাইনাস 36x। এবার আমরা সংখ্যাগুলো নেই, সংখ্যা আছে কত 36, এরপরে সংখ্যা আছে কত 9, তাই 36 থেকে 9 বিয়োগ গেলে থাকে 27, হ্যাঁ 27 আসছে, প্লাস 27 হবে, তাই প্লাস 27 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো আমাদের কিন্তু মিডল টার্ম ফরম্যাট চলে আসছে। তো এই অবস্থায় আমরা এটাকে মিডল টার্ম করতে পারি, তবে এটাকে আরও ছোট করে নেওয়া যায় কীভাবে, দেখো এটারও 9 দ্বারা ভাগ করা যায়, এটারও 9 দ্বারা, এটারও 9, তাহলে একটু কমাই নিলেই তো আমাদের মিডল টার্মটা সহজ হয়। তাই 9 কমন নিলে x² মাইনাস 4 নং 36, তাই 3 নং 27 ইকুয়াল টু 0। পরের লাইনে কী করবো, উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করব। আসলে এরম না বিষয়টা যে 9 পেশে পাঠাই দিলাম, ওটা তো বিষয় না, আসলে উভয় পক্ষকে 9 দ্বারা আমরা কী করব, ভাগ করব। তা ভাগ করলে আমাদের থাকে কি, বা যদি কেউ না বুঝো তাহলে মনে করবা যে 9 গুণাকার আছে ওই পাশে পাঠাইলে 0-এর সাথে ভাগ হবে, তাই 0-এর সাথে 9 ভাগ হইলে 0ই হয়। তাহলে লেখা যায় কি পরের লাইনে, এইটা ইকুয়াল টু 0। তাহলে এটার মিডল টার্ম করো, তাহলে এটা 3 অক্ষে 3 এইভাবে হবে, মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কী হবে, এইটা আর এইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 3x², কারণ মিডল টার্মের নিয়ম কি, এইটুক আর এইটুক গুণ করবো আলাদাভাবে, তাহলে হয় কত 3x², অর্থাৎ গুণ করলে এইটা পাওয়া যাবে, আর যোগ বিয়োগ করলে এই মাইনাস 4x পাওয়া যায়। তাহলে যোগ বিয়োগ করলে কিন্তু মাইনাস 4x পাওয়া যায়, আর গুণ করলে মাইনাস মাইনাসে 3x² পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা x কমন নিব, তাহলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো কীভাবে কমনটা নিছি, এখানে x কমন নিলে এখান দিয়ে একটা x থাকে, তারপর মাইনাস x কমন নিলে, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, তাহলে থাকে 3। তারপর এইখান দিয়ে আমার আমরা জানি যে মিডল টার্মে কি এই পদ আর এই দ্বিতীয় পদ কিন্তু সেম হবে, তাহলে এখানে কি কমন নিলে x থাকে, 1 কমন নিলেই থাকে, তাহলে 1 কমন নিলে এখানে মাইনাস মাইনাসে প্লাস x থাকে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 থাকে। আশা করি বুঝতে পারছো। এবার কি করব, এরপরে x মাইনাস 3 x মাইনাস 1 এইটা ইকুয়াল টু 0, অর্থাৎ x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। পরের লাইনে
এক্স ইকুয়াল টু 3 বের হবে, পরে এক্স ইকুয়াল টু 1 বের হবে। তো আমাদের এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে ভূমি কত? ভূমি কিন্তু আমাদের এখনও পুরোপুরি বের হয় না, কারণ আমাদের ভূমি কিন্তু বলা আছে 12x। তাহলে 12x যদি আমরা জানি তাহলে আমরা সেইভাবে করব। এটাকে একটু ছোটো করি। এটুক জায়গায় হবে। এরপরে আমরা কি করব, লিখব সুতরাং ভূমি ইকুয়াল টু 12x। তাহলে এক্সের জায়গায় আমরা এর আগে আমরা একটু উপরে লিখব এক্স ইকুয়াল টু 3 হলে ভূমি ইকুয়াল টু 12 গুণ 3, তাহলে 3 12 36 সেমি। এরপরে আবার এক্স ইকুয়াল টু 1 হলে ভূমি ইকুয়াল টু কী হবে 12 গুণ 1, তাহলে 12কে 12 সেন্টিমিটার। তো আমাদের এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এরপরে ম্যাথটা আমরা করি। তো আমাদের গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, গ নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজের ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা কিন্তু এর আগে বের করছি যে ভূমি হচ্ছে 12, তাহলে ভূমি যদি 12 হয় তাহলে আমরা আগেই লিখব যে প্রথমে লিখব দেওয়া আছে ভূমি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এই উদ্দীপক অনুযায়ী তাহলে আমাদের লম্ব কত হবে সেটা আমাদের বের করতে হবে, কারণ পরিসীমা বলছে। তাহলে পরিসীমা বের করতে আমার 3 বাহুই লাগবে আসলে। তাহলে লম্ব ইকুয়াল টু কী হবে 12 এর 1/12 অংশ, সেই অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে কত আসে 12 12 কাটা গেল, তাহলে 11 - 6 অর্থাৎ এখানে থাকবে 5। এরপরে অতিভুজটা আমরা বের করি। অতিভুজ ইকুয়াল টু কী হবে 12 এর 4/3 অংশ, সেই অংশ থেকে আবার 3 সেন্টিমিটার কম। তাহলে কত হবে কাটাকাটি করো, 3 4 12 4 থাকে, তাহলে 4 4 16, 16 - 3 অর্থাৎ 13। তাহলে এত সেমি, তাহলে এটা হবে এত সেমি। তাহলে আমরা সব বাহুই জানি। তাহলে সুতরাং ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু কী হবে 3 বাহুর যোগফল, তো কী হবে 12 + 5 + 13 ইকুয়াল টু করি 12 + 13 + 5 30, তাহলে 30 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা পরিসীমা পাইলাম। বলছে কি সেই ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা আর ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে আমরা বলতে পারি সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু কত 30 সেমি। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা আরও ওইভাবে লেখা যায়, কারণ আমরা প্রত্যেক বাহু, তাহলে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরি, লিখি দেখো ধরি সমবাহু ত্রিভুজের এক বাহু ইকুয়াল টু a সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে 3a ইকুয়াল টু 30 লেখা যায়, কারণ কি এই 3a কিন্তু ওর পরিসীমা। ঠিক আছে,
তাহলে সেই পরিসীমা দরকার তুমি আরও ডিটেলসে লিখতে পারো। পরিসীমা ইকুয়াল টু 30। তাহলে এই পরিসীমারই সূত্র হচ্ছে 3a। তাহলে 3a ইকুয়াল টু 30 লেখা যায়। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাই 10 সেন্টিমিটার। তাহলে বলছি কি সেই সমবাহু সেই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এখন তো ক্ষেত্রফল বের করা ইজি, কারণ আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করছি। তাহলে লেখো, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 a স্কয়ার। তাহলে এর স্কয়ার আমরা এর মান জানি, আমরা একটু পেশি নিয়ে আসি। হ্যাঁ, তাহলে পরের লাইনে √3/4 ইন্টু a স্কয়ার বলতে 10 স্কয়ার, মানে 10 10 কে 100। তাহলে কি হবে √3/4 ইন্টু 100, তাহলে 4 25 100। তাহলে রেজাল্ট হবে 25√3। তুমি চাইলে রেজাল্ট এভাবেও রাখতে পারো, অথবা তুমি চাইলে এটা রেজাল্ট ভগ্নাংশ রাখতে পারো। তো ভগ্নাংশ কীভাবে রাখবা, এই ক্যালকুলেটারে করবা। 25√3 ইকুয়াল টু এইচডিতে চাপ দাও, তাহলে এই যে অ্যান্সার চলে আসে 43.301 বর্গ সেন্টিমিটার। তো আমাদের এই অধ্যায় শেষ হলো। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো এবং তোমাদের ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো ভালো থাকো সবাই।